হুজুর বলতেছে পরকিয়া করে দুইটা শিশুর মেরে ফেললো, মা হয়ে মিষ্টির মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে, মারা গেছে। দুইটা সন্তান এভাবে পৃথিবী থেকে নিষ্পাপ শিশু চলে গেল। এই জন্য কেউ পরকিয়া তো করবেনই না, বরং প্রবাসীদের বাড়ির ধারের কাছে যাবেন না। অনেক যুবক আছে যারা প্রবাসীদের বউদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখে, আবার প্রবাসীর বউয়েরা বাড়ির সামনে যেয়ে যদি ডাক দেয়, ভাবি হ্যাঁ কে বলছেন? আমি মিস্টার বল্টু। ও বল্টু ভাই, আপনি কতদিন হইল আসেন না? ভাবি আসলে আমার পোর্টে খুব কাজ, ব্যস্ত তো আসতে পারি না। আসেন এক গ্লাস পানি খেয়ে যান। আপনার ভাই চলে যাওয়ার পরে তো পর করে দিছে। আরে মহব্বত আছে না নাই? এখন পানি খায়, বলে ভাবি আসলে আমি ব্যস্ততার কারণে আসতে পারি নে। একটু আসবেন মাঝে মাঝে, কিরাম আছে একটু খোঁজ নিয়ে যাবেন। ভাবি অনুমতি যখন দিলে এখন থেকে দিনই মানে সময় না পাই নাত্রি আসবে। কথা কয় না? আচ্ছা ঠিক আছে, পাওয়ার আছে। এখন এই আজ হুজুর করতেছে দয়া করে প্রবাসীদের বউদের সাথে এভাবে মিষ্টি মিষ্টি কথা বলবেন না। প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায়, আর আপনি যে তাদের বউয়ের সাথে সুসম্পর্ক করে ওই টাকা নিয়ে বেনাপোলে ঘুরিয়ে বেড়ান, যশোরে পৌর পার্ক মেরি বেড়ান, গদখালি ফুল কিনে বেড়ান, এটা হইতে পারে না, পারে না। ক্যাশিয়ার ছিল আর ও ডাক দিয়েছে, হুজুর এই দিকে আসেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় আমার বলল, বউটা তোর হাতে রেখে গেলাম, দেখে শুনে রাখি। আমি তার দেখে শুনে রাখি, বাজার করে দিই, খোঁজ খবর রাখি। হ্যাঁ, আমি তার মাঝে মাঝে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ওই গেটের ওখানে রাস্তা খারাপ, আমার কি দোষ? ব্রেকটা একটু জোরে করি, আমার কি দোষ? রাস্তা তো খারাপ করতে। এ কথা আপনার সাথে বললো কিডা? হুজুর বেকায় দেয়। হুজুর আপনি আগের দিন সভাপতির জ্বালাইছেন, তারপরের দিন সেক্রেটারি আজ আবার আমার ধরেছেন। হুজুর ক্যাশ আমার কাছে, আমি ক্যাশিয়ার, আপনার কিন্তু ইমামতি তো যাবে, টাকাও পাবেন না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলে তো বেকায়দা অবস্থা। পরের সপ্তাহে হুজুর ভেবে চিন্তে ওয়াজ করতেছে, ভাইরাই আমার, এই পৃথিবীর পরে চোর অনেক বড় একটা আল্লাহর নিয়ামত। কেমন নিয়ামত একটু জ্ঞান দিয়ে চিন্তা করেন, বিবেক খুলে চিন্তা করে দেখেন। যদি চোর না থাকতো তাইলে ব্যাংকগুলো তৈরি হতো না। ব্যাংকে টাকা রাখে চোর আছে বুঝে, কারণ এই টাকা কখন চোরে নেয়। একজন ফকির একটা বট গাছের নিচেই ঘুমায়, সারাদিন ভিক্ষে করে আর বট গাছের নিচেই ঘুমায়। আর আপনার এই বেনাপোলে 5 তলা 7 তলা বিল্ডিং আছে না নাই? ওই 5 তলার উপরে এক সাহেব পিছনে হাত বেঁধে দুটো রাত 2-3টে বেজে যায়, খালি ব্যালকনিতে এমনে হাঁটে, এমনে হাঁটে। ওই ফকিরের যেই ঘুম ভাঙে, দেখে যে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম ভাঙে, আবার দেখে ব্যালকনিতে হাঁটতেছে, আবার ঘুম পড়ে আবার ঘুম ভাঙে, দেখে উনি হাঁটতেছে। একদিন চিন্তা করলো, এত বড় বিশাল অট্টালিকার মালিক, সে কেন ব্যালকনিতে এইভাবে হাঁটে, সারা রাত কেন ঘুমায় না? ফকির যে জিজ্ঞাসা করতেছে, ভাই স্যার আমি ওই যে বটতলায় থাকি আপনার বাড়ির সামনে, ওই বটতলায় ঘুমাই, যখনই ঘুম ভাঙে তখনই তাকিয়ে দেখি আপনি ব্যালকনিতে হাঁটাহাঁটি করছেন। ও স্যার আপনি ঘুমান না, কি কারণে ঘুমান না? যদি একটু বলতেন, আমার জানতে বড় ইচ্ছা হয়। বলছে তোমার কি খুব জানার শখ? বলছে হ্যাঁ। বলছে করো কি? করি তো ভিক্ষে। থাকো কেন ওই যে বটতলায়? ঠিক আছে, বাড়ির থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল, 1000 টাকার বঙ্গবন্ধুর ওই নোট, নতুন নোট, ওই বান্ডিল একখান দিয়ে দিয়েছে। যাও এই বান্ডিলটা তোমার দিয়ে দিলাম, এইটা নিয়ে তুমি যেহেতু ফকির মানুষ, দান করলাম, করি কমে খাও। ও এবার ওই সন্ধ্যেবেলা বটতলায় এসে ওই ঘুমাতে যেই খালি মনে করে টাকা কনে রাখবো, এ টাকা কনে রাখবো, না জানি ডাকাতি এসে নিয়ে যায়। টাকার মহাব্বত মানুষের আছে না নাই? 2 জন বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, আপনার কাছে পাবো আমি চাইছি। বলতেছে যে ওরে এই বছর হবে না, আমার খুব বেকায়দা অবস্থা, তুই ওইরাম করছিস কেন?
আমি বলছি দেখেন দেন, আমি খুব বেকায়দায়, আমার খুব দরকার, সন্তান হাসপাতালে, টাকাটা দিয়ে দেন, একটু বেঁচে যায়। উনি বলতেছে না হবে না, আমার কোনো রাস্তা নেই, মাপ চাই, দোয়া চাই, আরো অন্তত 2 মাস টাইম দে। বলছে দোস্ত আমার আর কোনো কায়দা নেই, তুই ধার করা টাকা তো ঘুরোচ্ছিস কেন? ও বলছে যে আমার কাছে এখন নেই, তা আমি কি করবো? হঠাৎ করে এক মুস্তানে এসে বেনাপোলের আছে না কিছু মদ গাঁজা ফেন্সি খাই, এরকম কিছু আছে না, এই ফেন্সি খোর একটা এসে ওই ধরিছে একটা খেলনা হোক আর অরিজিনাল হোক, ধরি বলছে কার কাছে কি আছে বের কর। তখন এ বলছে দোস্ত তোর টাকা এনে শোধ দিলাম। আর বলছে আমার এখন লাগবে না। বলছে তুই যে কলি তোর এক্ষুনি খুব জরুরি দরকার। বলছে আরে না আমার কইছি তাই কি, তুই 2 মাস পরে দিচ্ছে, 2 মাস পরে দে। এখন মুস্তান বেরিয়েছ তো, মানে ওর ঋণ শোধ করতে পারলি মাসে, আর এর কথা হলো 2 মাস পরে মুস্তানে নিয়ে যায়নি, আমার তা নেবে কেন? বোঝেন নেই? আহারে এই টাকার লোভ, টাকার মায়া, টাকার ভালোবাসা সবার আছে। ও আমার ভাইরা, ওই ফকির সারাটা রাত ঘুমাইতে পারে না। একবার মাথার নিচে টাকা রাখে যে একটু ঘুম আসে, হঠাৎ মনে হয় যে যদি মাথার নিচ থেকে কেউ নিয়ে যায়, আবার জেগে ওঠে, আবার একটু ঘুমানোর চেষ্টা করে, আবার জেগে ওঠে। সারাটা রাত ওই টাকার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। সকালবেলা ফকির যাই সাহেবের ডেকে বলছে স্যার আপনার এই টাকা আপনি নেন, আমি বুঝে ফেলেছি আপনার খেজুর ঘুম হয় না। আমার বুঝা শেষ, হারাইনোর যদি ভয় না থাকে। মালয়েশিয়ায় একবার জেল খাটলাম, জেলখানায় গেলাম জীবনের প্রথম দিকে। মালয়েশিয়ায় যাওয়ার পরে কাগজপাতি কমপ্লিট হলো না, কাগজপত্র। মামা বললো যে কোনো সময় হয়তোবা পুলিশ অ্যাটাক করতে পারে, এই জন্য একটু সাবধানে থেকো। কাগজপত্র কমপ্লিট নাই, পুলিশ ধরে নিয়ে গেলে কিছু করার নাই। সারাটা রাত টেনশন করি, আর নিশ্চিন্তে তো আর ঘুম হয় না, খালি শুধু টেনশনে থাকা লাগে। কিছুদিন পরে ঠিক অ্যারেস্ট হয়ে গেলাম। যখন লকআপে আমি ঘুম দিছি নাকি খুব কায়দা করে, আমার সাথে যে ছিল বলছে তুই আরামে যেভাবে ঘুমলি, এত ঘুমলি কেন? আমি বললাম আজ কিন্তু তো টেনশন নেই। বলছে জেলখানায় কই টেনশন নেই? আমি বললাম এই জেলখানায় আসারই টেনশন করতাম, যে কবে না জানি ধরা খেয়ে জেলে যাই। আজ তো সে ধরা খেয়ে জেলে আসা হয়ে গেছে, এখন আর চিন্তা কি? এখন আর কোনো চিন্তা আছে? এখন তো আর ধরা খাওয়ার ভয় নেই। আমার ভাইরা এবার বলছে চোর কত বড় নিয়ামত, যদি চোর না থাকতো তাহলে ব্যাংক হতো না। কত ব্যাংক হয়েছে বাংলাদেশে, সোনালী, রূপালী, পুবালী, দীপালি, এই আলী সেই আলী। এই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখে, অনেকে কাজ করে। ওই ব্যাংকগুলো না থাকলে অনেক মানুষের কর্মসংস্থান হতো না, বলেন ঠিক কিনা? এই জন্যই চোর এই দেশের জন্য নিয়ামত। শুধু তাই নয় ভাইরা আমার, চোরের জন্য মানুষ মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, সোনা দানা, গয়না গাটি, টাকা পয়সা যায় আছে সব আটঘাট করে রাখে। তাই চোর হলো নিয়ামত। আর বাংলাদেশে যেভাবে চোর বাড়ছে, আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশ হবে সব কিছুর দিন শেষ, একটা তেল চুরির বাংলাদেশ হয়ে যাবে। কি ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ আছে না নাই? খাটের নিচেই তেল, রাস্তা করিছে তা কার্পেট, পিস না কি কার্পেট, তাও এক সাইড দিয়ে আর এক সাইড বাকি। কি ঘটনা বলতে? টাকা ফুরাই গেছে, ওইটুক দিতে নেই, টাকা ফুরাই গেছে, টাকা ফুরাই গেছে। আমার ভাইরা এভাবে চুরি চাপটা যেভাবে হচ্ছে, আমাদের বিশ্বাস বাংলাদেশে চোর ভরে যাবে। শুধু তাই না, আসেন দোয়া করি আল্লাহ যেন সবার ঘরে ঘরে একটা চোর দান করে, বলেন আমিন। আলোচনা শেষে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই ডেকেছে। হুজুর এত সুন্দর আপনি কনে পালেন গো? সারাটা জীবন কত ওয়াজ করলো হুজুরিরা, কোনোদিন চোরেদের পক্ষে ওয়াজ করতে দেখলাম না। এত সুন্দর ওয়াজ করলেন, আপনার ইমামতি তো পার্মানেন্ট হয়ে গেল। বা আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন, ডাকাত করলে কোন কোন নিয়ামত পাওয়া যাবে। এই দেশে চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। এই দেশে যদি আপনি ছিনতাইকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দরবেশ বাবার পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি ধর্ষণকারীর পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি দুর্নীতিবাজের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না, যদি আপনি এই দেশের
আরো যারা আছে অন্যায় অপকর্ম করে তাদের পক্ষে কথা বলেন ইমামতি যাবে না। কিন্তু আপনি যদি সত্য কথাগুলো তুলে ধরেন যে ব্রিজের মধ্যে কেন বাস ঢুকালেন রটের জায়গায়, যদি আপনি বলেন রাস্তায় কেন কার্পেটের মতো পিচ দিলেন, যদি আপনি বলেন যে খাটের নিচেই যাদের খাটের নিচেই তেল পাওয়া যায় আর যাই হোক এরা মানুষের জাত না, এই কথা বললি বলবে হুজুর আপনি এখন রাস্তা মাপতে পারেন। ঠিক না বে ঠিক?